আরিফের কথা শুনে রাগে ওরহানের শিরা উপশিরা কাঁপতে থাকে। আরিফের দিকে এগিয়ে এসে চিৎকার করে বলে, ওই লম্পট এখন কোথায়? আরিফ ভয়ে কয়েক কদম পিছিয়ে আমতা আমতা করে বলে, ফাহমিদ স্যার এখন সামরিক কারাগারে আছেন। উনি অভিযোগ অস্বীকার করেছেন স্যার। এখন তদন্ত করা হবে, তারপর পরশু আবার ফাহমিদ স্যারকে সামরিক আদালতে নিয়ে যাওয়া হবে। উনি স্বীকার করলে তো করলেনই, না করলেও আমার কাছে প্রমাণ আছে স্যার। এখন শুধু সাক্ষ্য দেওয়ার পালা। আপনাকেও সামরিক আদালতে উপস্থিত হতে হবে স্যার। ওনারা জিজ্ঞাসাবাদ করবেন। ওরহানের রাগে হাত পা কাঁপছে। ওরহানের ইচ্ছা করছে এখনই ফাহমিদকে গিয়ে গুলিতে ঝাঁঝরা করে ফেলতে। তবে এই মুহূর্তে ওরহানের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হলো তার নীরু। নীরুকে এই অবস্থায় একা রেখে ওরহান কিছুতেই যেতে পারবে না। ওরহান আরিফের পানে তাকে গম্ভীর কণ্ঠে বলে, আমার স্ত্রীর এখনো জ্ঞান ফিরেনি। আমার স্ত্রীকে এখন একা ফেলে আমি কোথাও যেতে পারবো না। আমি আরও কিছু অফিসারদের ফাহমিদের দিকে নজর রাখতে বলে দিব, যাতে সে কারাগারে থেকে পালাতে না পারে। আর তুমি আমার বাবা বলতে গিয়েও ওরহান থেমে যায়। তারপর আবার বলা শুরু করে, তুমি তোমার আফসার স্যারের দিকে নজর রেখো। যদি ফাহমিদের সাথে তিনি কারাগারে দেখা করতে আসেন তাহলে আমাকে সাথে সাথে জানাবে। আরিফ আর কথা না বাড়িয়ে চলে যায়। আরিফও খুব ভালোভাবেই বুঝতে পারছে ফাহমিদকে এই কাজ করার অর্ডার কে দিয়েছে। আফসার স্যার যে এতটা নিকৃষ্ট হতে পারে এটা আরিফের ধারণার বাইরে ছিল। অন্যদিকে আফসার নিজের ক্যাবিনে পাইচারি করছে। আফসার ভাবতে পারেনি ফাহমিদ এভাবে ধরা পড়ে যাবে। আরিফের উপর তার প্রচণ্ড রাগ হচ্ছে। আফসার এই মুহূর্তে প্রচণ্ড আতঙ্কে আছে। ফাহমিদ তার সব কুকর্ম ফাঁস করে দিলে আফসারের এত বছরের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে, এমনকি তাকে কঠিন বিচারের সম্মুখীনও হতে হবে। আফসার মনে মনে ভাবতে থাকে, না না, এই ফাহমিদকে আর বাঁচতে দেওয়া যাবে না। আবার সামরিক আদালতে ওকে নিয়ে যাওয়ার আগেই কারাগারেই মেরে ফেলতে হবে বেটাকে। ওরহানকে এতক্ষণে আইসিইউর ভিতরে প্রবেশ করার অনুমতি প্রদান করা হয়েছে। ওরহান কাঁপা কাঁপা পায়ে কেবিনের ভেতরে প্রবেশ করতে থাকে। নিরুপমাকে দেখে ওরহানের বুক ধরফর করে ওঠে। নিরুপমার হাতে ইঞ্জেকশন দিয়ে স্যালাইন দেওয়া হয়েছে। নিরুপমার মুখশ্রী মলিন নিস্তেজ হয়ে গেছে। ঠোঁটের গোলাপি আভাও মুছে গিয়ে কেমন যেন কালচে শুষ্ক হয়ে গেছে। মুখশ্রীর সমস্ত শুভ্রতা যেন ম্লান হয়ে গেছে। ওরহান নিরুপমার পাশে গিয়ে নিঃশব্দে বসে নিরুপমাকে দেখতে থাকে। নিরুপমার হাতও স্পর্শ করতে ওরহানের ভয় হচ্ছে যদি ব্যথা পেয়ে যায়। ওরহানের চোখ থেকে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছে। নিরুপমার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে ওরহান বলতে থাকে, তোমার নীরবতা আমার সহ্য হয় না নীরু। তুমি সারাক্ষণ তুরতুর করো, আমাকে বিরক্ত করো। আমার সেসবই ভালো লাগে। আমার জীবনে আবার সজীবতা ফিরিয়ে দাও নীরু। এখনও একসাথে কত পথ চলা বাকি। তোমার মুখ থেকে ভালোবাসি শোনা বাকি। আমার তোমাকে প্রথমবার দেখার স্মৃতিগুলো জানানো বাকি। আমার কাছে তুমি আবদার করেছিলে না তোমাকে সাজেক ঘুরতে নিয়ে যাওয়ার জন্য? সেখানে যাওয়ার জন্য হলেও তো তোমাকে সুস্থ হতে হবে নীরু। ওরহান নিরুপমার মাথায় হাত বুলিয়ে কান্নাজড়িত কণ্ঠে আবার বলতে থাকে, আমি তোমার সব আবদার মেনে নিব নীরু। তুমি যা চাইবে, যেভাবে চাইবে সেটাই এনে দিব। তোমাকে একটু বকা দিব না, প্রমিস। আমার বুকে আগলে রাখবো তোমাকে জান। তুমি শুধু আগের মতো আমার কাছে ফিরে আসো। বিয়ের পর একদিনও আমি তোমাকে ছাড়া থাকতে পারিনি জানো। তুমি চলে যাওয়ার পর আমার এমন দমবন্ধ অনুভূত হয়েছিল যে আমি নিজের সমস্ত ইগো বিসর্জন দিয়ে তোমাকে পরদিনই নিজের কাছে ফিরিয়ে নিয়ে এসেছি। তোমাকে ছাড়া আমি থাকতে পারি না নীরু। আমার দম বন্ধ হয়ে আসে, প্রচণ্ড অস্থির লাগে। তোমার নিষ্ঠুর কাঠখোট্টা মেজর তোমাকে অনেক ভালোবাসে। ওরহান এসব কথা বলতে বলতে কখন যে অবন্তিকা কেবিনে প্রবেশ করেছে তা খেয়াল করে না। অবন্তিকা ওরহানের কাঁধে হাত বুলিয়ে বলতে থাকে, আমাদের নীরুটা কিছুদিনের মধ্যে আবার ঠিক হয়ে যাবে দেখিস। আবার তার চঞ্চলতায় আমাদের জীবন রাঙিয়ে তুলবে। তুই দুশ্চিন্তা করিস না বাবা। ওরহান তার মায়ের পানে তাকিয়ে মলিন হেসে শুধায়,
মা, দেখেছো আমার নিয়তি? যাকে একদলা মাংসপিণ্ড ভেবে আমি অবহেলা আর অত্যাচার করতে চেয়েছিলাম, আজ তার জন্যে আমার সমস্ত জীবন এলোমেলো হয়ে যাচ্ছে। তুই নীরুকে কোনোদিন অবহেলা আর অত্যাচার করতে পারিস না অরহান। তুই খারাপ হতে চেয়েছিলি ঠিকই, কিন্তু পারিসনি। অতীত মনে করে নিজেকে আর কষ্ট দিস না। অবন্তিকা নিরুপমার নিষ্পাপ ঘুমন্ত মুখশ্রীর পানে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আজ নিজের স্বামী আফসার আহসানের উপর তার প্রচণ্ড পরিমাণের ক্ষোভ অনুভূত হচ্ছে। অবন্তিকা মনে মনে ভাবে, একটা মানুষ এতটা নিচে কিভাবে নামতে পারে? অবন্তিকা ওরহানের পানে চেয়ে রাগ মিশ্রিত গম্ভীর কণ্ঠে বলেন, যদি সত্যিই তোর বাবা এই নিকৃষ্ট কাজে জড়িত থাকেন, তাহলে আমিও তার সাথে নিজের সমস্ত সম্পর্ক শেষ করে দিব। প্রায় ২০ ঘন্টা পর নিরুপমার জ্ঞান ফিরে। নিরুপমা চোখ খুলে পিটপিট করে তাকিয়ে চারপাশে সবকিছু পর্যবেক্ষণ করছে পরিস্থিতি বুঝার জন্য। হঠাৎ পাশে তাকাতেই নিরুপমা ওরহানকে নিজের শিহরের পাশে বসে থাকতে দেখে। ওরহান চোখ বন্ধ করে ঝিমুচ্ছিল। ওরহানের সারা মুখশ্রী জুড়ে এক ধরনের ক্লান্তির ছাপ ফুটে রয়েছে। নিরুপমা চোখ পিটপিট করে ওরহানের পানে তাকিয়ে থাকে। নিরুপমা নিজের হাত দিয়ে ওরহানকে স্পর্শ করতে চাইলেও পারে না। নিরুপমার শরীর প্রচণ্ড পরিমাণে দুর্বল থাকায় হাত নাড়ানোর শক্তিটুকু অবশিষ্ট নেই। নিরুপমা আস্তে আস্তে ওরহানকে ডাক দিতে থাকে, এই যে মেজর, উঠুন। ওরহানের মাত্র চোখ লেগেছিল। নিরুপমার কণ্ঠস্বর কানে ভেসে আসতেই ওরহানের ঘুম ভেঙে যায়। নিরুপমার পানে তাকে নিরুপমার জ্ঞান ফিরে আসতে দেখে ওরহান বসা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ায়। ওরহানের চোখ মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। নিরুপমার গালে আলতো করে স্পর্শ করে ওরহান বলতে থাকে, নীরু, অবশেষে তুমি উঠেছো। এখন কেমন লাগছে তোমার? খুব ব্যথা অনুভব হচ্ছে? আমার জান পাখি, তুমি একটু দাঁড়াও, আমি এখনই ডাক্তার অথবা নার্সকে ডেকে নিয়ে আসছি। ওরহান দৌড়ে লামিয়ার কেবিনে গিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে বলতে থাকে, আমার নীরুর জ্ঞান ফিরেছে। লামিয়া, প্লিজ জলদি আসো। এই বলে ওরহান আবার দৌড় দিয়ে নিরুপমার কাছে ছুটে যায়। নিরুপমার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওরহানের যেন জানে জান ফিরে এসেছে নিরুপমাকে ফিরে পেয়ে। লামিয়াকে কেবিনের ভেতর প্রবেশ করতে দেখে নিরুপমা হিংসায় মুখ ফুলিয়ে ফেলে। লামিয়া নিরুপমার প্রেশার চেক করে নিরুপমার দিকে তাকিয়ে শুধায়, এখন কেমন লাগছে নিরুপমা? নিরুপমা মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলে কোনো উত্তর দেয় না। ওরহান নিরুপমার মাথায় হাত বুলিয়ে আদুরি কণ্ঠে শুধায়, কি হয়েছে আমার জান? কথা বলতে কি খুব কষ্ট হচ্ছে? ওরহানের আদুরে কণ্ঠস্বর শুনে নিরুপমা মিষ্টি হাসি দিয়ে ওরহানের পানে তাকায়। লামিয়া বিষয়টা বুঝতে পেরে মুস্কি হাসি দিয়ে ইঞ্জেকশন রেডি করে নিরুপমাকে দেওয়ার জন্য। নিরুপমা আচমকে ইঞ্জেকশন দেখে ভয়ে ওরহানের দিকে তাকিয়ে বলে, আমি কিন্তু কোনো ইনজেকশন দিতে দিব না, আমার সূচে ভয় করে। ওরহান নিরুপমার পানে তাকিয়ে বলে, এত ব্যথা সহ্য করতে পেরেছো, আর এটা তো সেই তুলনায় কিছুই নয়। কিছু হবে না, আমি আছি না। তাহলে আমার জায়গায় আপনি ইনজেকশন নিয়ে নেন, আমি নিব না। ওরহান লামিয়াকে ইঞ্জেকশন দেওয়ার ইশারা করে নিরুপমার সাথে কথা বলে আর ধ্যান অন্যদিকে করার চেষ্টা করে। আচ্ছা নীরু, তুমি আমাদের বেবির নাম কি রাখতে চেয়েছিলে? ওরহানের কথা শুনে নিরুপমার ধ্যান তার দিকে নিবদ্ধ হয়। মিষ্টি হাসি দিয়ে নিরুপমা বলে, আমি আমার বেবির নাম আতিফ রাখবো, কারণ আতিফ আসলাম আমার প্রিয় সিঙ্গার। তাই? আর মেয়ে বাবু হলে কি নাম রাখতে? মেয়ে বাবু হলে তার নাম আপনার নামের প্রথম 2 অক্ষর আর আমার নামের শেষ অক্ষর দিয়ে মিলিয়ে রাখতাম অর্পা। ওরহান আর নিরুপমার কথার মাঝেই লামিয়া কখন যে নিরুপমাকে ইঞ্জেকশন দিয়ে চলেও গেছে সেটা নিরুপমা খেয়াল করে না। লামিয়া চলে যাওয়ার পর ওরহান বলে, দেখেছো, লামিয়া তোমাকে ইনজেকশন দিয়ে গেল আর তুমি টেরও পেলে না। নিরুপমা বিস্ময় নিয়ে বলে ওঠে, কি? কখন দিল? ওরহান মুস্কি হেসে নিরুপমার কপালে আলতো করে চুমু এঁকে দেয়। নিরুপমা ওরহানের চোখের দিকে তাকে জিজ্ঞাসা করে, আপনার চোখ এমন ফুলেছে কেন? আপনি কি কান্নাকাটি করেছেন নাকি? ওরহান নিরুপমার প্রশ্ন শুনে একটু অপ্রস্তুত হয়ে যায়। তখনই অবন্তিকা চলে আসেন নিরুপমার জ্ঞান ফেরার খবর শুনে। অবন্তিকাকে ওরহানি কাল জোর করে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। নিরুপমাকে দেখে অবন্তিকা মিষ্টি হাসি দিয়ে নিরুপমার কপালে মায়ার পরশ এঁকে দেন। নিরুপমা সবার যত্ন আর আদর পেয়ে খুবই খুশি, কিন্তু মনে তার একটি প্রশ্ন রয়ে গেছে, কে তাকে গুলি করলো এটা নিরুপমা বুঝে উঠতে পারছে না। ওরহানের পানে তাকিয়ে নিরুপমা শুধায়,
আমাকে কে গুলি করেছে? নিরুপমার কথা শুনে ওরহানের নিজের বাবা আর ফাহমিদের কথা মনে পড়ে। রাগে হাত মুষ্টিবদ্ধ করে ওরহান নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে, তবে নিরুপমার দিকে তাকানোর সাথে সাথেই ওরহানের সমস্ত রাগ দূর হয়ে যায়। এই মুহূর্তে সে আর নিরুপমাকে কোনো চাপ দিতে চায় না। তদন্ত করা হবে বলে নিরুপমার প্রশ্ন এড়িয়ে যায়, তবে নিরুপমা ওরহানের হাবভাব দেখে ঠিকই আঁচ করে ফেলে এই কাজ কে করেছে। মনে মনে বলে, শ্বশুর তো না, যার জল্লাদ। ওরহান আরিফকে ফোন করে টাইম টু টাইম সব ধরনের আপডেট নিচ্ছে। সাময়িক কারাগারে কঠোর পাহারায় থাকায় আফসার ভেতরে প্রবেশের সুযোগ পাচ্ছে না, তবে একটা কারণ দেখিয়ে তো তার ভেতরে প্রবেশ করতেই হবে। অন্যদিকে কর্নেল আব্দুল সিরাজি দুশ্চিন্তায় তার ক্যাবিনে পায়চারি করছে। তার একমাত্র ভাতিজা এরকম কাণ্ডে তিনি খুবই হতবাক। ফাহমিদ এই কাজ কেন করলো এটা সে নিজেও বুঝে উঠতে পারছেন না। বাবা মা মারা যাওয়ার পর তিনি ফাহমিদের সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। লামিয়া আর ফাহমিদকে কখনো তিনি আলাদা চোখে দেখেননি। তার দেওয়া শিক্ষায় কি ত্রুটি রয়ে গেল, এই প্রশ্নটাই তাকে ভাবাচ্ছে। কেউ তো তাকে দিয়ে এই কাজ করিয়েছে, কিন্তু কে সে? কর্নেল মাহবুব তার সিনিয়র অফিসার আফসারকে কল করে এই বিষয়ে কথা বলতে চাইলেও আফসারের সাথে কোনো যোগাযোগ করতে পারেন না। কর্নেল মাহবুব তারপর ওরহানকে ফোন দিয়ে আসতে বলেন তার কাছে। ওরহান ফোন রেখে নিরুপমার পানে তাকিয়ে থাকে। নিরুকে ছেড়ে যেতে তার একদমই মন টানছে না। অবন্তিকা ওরহানের কাছে গিয়ে বলে, অপরাধীর শাস্তি হওয়াটা জরুরি অরহান, তুই যা, এবার আমি নিরুর কাছে আছি। ওরহান নিরুপমার কাছে এগিয়ে এসে নিরুপমার গালে আলতো করে স্পর্শ করে কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, তোমাকে রেখে যেতে মন টানছে না নিরু, কিন্তু যারা তোমাকে এত কষ্ট দিয়েছে তাদের শাস্তি হওয়াটাও তো জরুরি। তুমি ওষুধগুলো ঠিকমতো খেয়ে নিও, মামুনির সাথে চালাকি করো না আবার। নিরুপমা ওরহানের পানে তাকিয়ে তার কথাগুলো শুনে ভেতরে ভেতরে অভিমান করছে। নিরু চায় না ওরহান এখন তাকে ছেড়ে কোথাও যাক। ওরহান যেতে নিলে নিরুপমা বলে ওঠে, আমাকে রেখে এখন যেন না প্লিজ, আমার কষ্ট হবে। নিরুপমার কথা শুনে ওরহান আর যেতে পারে না। অবন্তিকার পানে চেয়ে বলে, মা, নিরু আরেকটু সুস্থ হোক, আমি তারপর যাব। এখন ওকে রেখে গেলে আমারও দুশ্চিন্তা হবে। অবন্তিকা আর জোর করলেন না। নিজের ছেলে আর ছেলের বউকে একসাথে সময় কাটানোর সুযোগ দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন। ওরহান কিছুক্ষণ পর স্যুপ নিয়ে এসে নিরুপমার মুখের সামনে ধরে খাওয়ানোর জন্য। নিরুপমা বলে, এভাবে আমি খাবো না, আমাকে বুকে জড়িয়ে আহ্লাদ করে খাইয়ে দিতে হবে। ওরহান মুস্কি হেসে নিরুপমাকে এক হাত দিয়ে নিজের বুকে টেনে নিয়ে নিরুপমার কপালে চুমু দিয়ে স্যুপ খাইয়ে দিতে থাকে। ফাহমিদ কারাগারে বসে রাগে গজগজ করছে। ফাহমিদ মনে মনে ভাবছে, ওই আফসার স্যার যদি আমাকে এখান থেকে বের হতে সহায়তা না করেন, তাহলে আমিও তার সমস্ত তথ্য ফাঁস করে দেব। মরলে আমি একা মরবো না। আফসার কারাগারে জিজ্ঞাসাবাদ করার অজুহাতে প্রবেশ করে। ফাহমিদ আফসারকে দেখে বাঁকা হেসে বলে, অবশেষে এলেন তাহলে? আফসার কোর্ট ল্যাঙ্গুয়েজের কথা বলে ফাহমিদকে কারাগার থেকে বের হতে পারার আশ্বাস দিলেন। সেই সত্ত্বে তিনি ফাহমিদকে চুপ থাকার নির্দেশ দিলেন। তবে আফসারের প্ল্যান তো অন্য। প্রথমে ফাহমিদকে কারাগারে মারার চিন্তা করলেও এখন ধরা পড়ার ভয়ে আফসার অন্য ফোন দিয়েছেন। নিরুপমা ঘুমিয়ে যাওয়ার পর ওরহান তার মা অবন্তিকাকে নিরুপমার পাশে রেখে বেরিয়ে পড়ে। আরিফের জোগাড়কৃত তথ্য নিয়ে ওরহান সরাসরি কর্নেল মাহবুব সিরাজির কাছে চলে যায়। প্রমাণগুলো দেখিয়ে ওরহান কর্নেল ফাহমিদের সাথে তার সম্পর্ক ভুলে তাদের সাহায্য করার জন্য অনুরোধ জানিয়ে বেরিয়ে পড়ে সাময়িক কারাগারের উদ্দেশ্যে। ফাহমিদ কারাগারের ভেতরে হাঁটুতে মাথা গুজে বসে রয়েছিল। হঠাৎ কারো আসার শব্দ শুনে ফাহমিদ চোখ তুলে তাকায়। ওরহানকে ভেতরে প্রবেশ করতে দেখে ফাহমিদের আত্মা কেঁপে ওঠে। ফাহমিদ ভাবে এখনই বোধহয় ওরহান ওকে মেরেই ফেলবে, কিন্তু ওরহান সেটা না করে চেয়ার টেনে ফাহমিদের পাশে বসে ডেভিল হাসি দিয়ে বলে, আমার বাবা যে তোমাকে এই কারাগার থেকে বের করার প্ল্যান করছেন এটা কিন্তু আমি জানি ফাহমিদ, আমার কাছে সব খবরই পৌঁছায়। তবে আমি এমন আরও অনেক খবরই জানি যেটা তুমি জানো না। ফাহমিদ অবাক নয়নে ওরহানের পানে তাকিয়ে থাকে। ওরহান ফাহমিদের দিকে তাকিয়ে বলে, বিশ্বাসঘাতকেরা শুধু বিশ্বাসঘাতকতাই করতে পারে। তুমি ভাবছো ব্রিগেডিয়ার জেনারেল আফসার তোমাকে সাহায্য করবেন? কোনো দিনও না।
সে উল্টো তোমাকে মারার প্ল্যান করছে। সামরিক আদালতে হাজির করার আগেই তিনি তোমার গাড়িতে বোমা ব্লাস্ট করিয়ে তোমাকে মেরে ফেলবেন। তুমি সামরিক আদালতে গিয়েও মরবে, না গিয়েও মরবে। এইবার তুমি নিজেই ডিসাইড করো তুমি কিভাবে মরতে চাও। একলা মরতে চাও নাকি নিজের ক্রাইম পার্টনারদের সাথে নিয়ে মরতে চাও? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তোমাকে আমি কোর্ট পর্যন্ত সুস্থভাবে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আর আরেকটা কথা আমি তোমাকে জানিয়ে রাখি, তুমি বাবার তথ্য ফাঁস না করলেও তার করা সব অপকর্মের প্রমাণ আমার কাছে আছে। পাপ কখনো লুকিয়ে থাকে না। কথাগুলো বলে ওরহান চলে যায় সিএমএস এর উদ্দেশ্যে। এক প্রকার দৌড়েই নিরুপমার কেবিনে ঢুকে যায়। নিরুপমার ঘুমন্ত মুখশ্রীর পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর লামিয়া নিরুপমার রিপোর্টগুলো দেখে ওরহানকে কেবিনের বাইরে আসার জন্য ডাক দেয়। ওরহান কেবিনের বাইরে এসে লামিয়ার সাথে কথা বলতে থাকে। নিরুপমার তখনই মাত্র ঘুম ভেঙেছিল। ওরহান আর লামিয়াকে দরজার বাইরে একসাথে কথা বলতে দেখে নিরুপমা ইনসিকিউরিটি ফিল করে। ওরহান কথা শেষ করে গম্ভীর হয়ে কেবিনের ভিতরে প্রবেশ করে। নিরুপমাকে ঘুম থেকে উঠে যেতে দেখে ওরহান মলিন হাসি দিয়ে বলে, উঠে গেছো নিরু? নিরুপমা অভিমান নিয়ে তাকিয়ে বলে, আমি আর এখানে থাকতে চাই না, আমি বাসায় যেতে চাই। তুমি তো এখনো পুরোপুরি সুস্থ হওনি নিরু, তোমাকে আরো কিছুদিন এখানে থাকতে হবে। নিরুপমা অভিমান করে বলতে থাকে, আপনার এখন আর আমাকে ভালো লাগে না তাই না? আমার সৌন্দর্য তো ম্লান হয়ে গিয়েছে। আমার সৌন্দর্য দেখেই তো আপনি বিয়ে করেছিলেন আমাকে। এখন আর আমার মধ্যে আপনি মুগ্ধতা খুঁজে পান না তাই না? ওই ডক্টর লামিয়ার সাথে আপনার এত কিসের কথা? নিরুপমার এসব কথা শুনে ওরহানের প্রচণ্ড রাগ অনুভূত হয় নিরুপমার উপর। তবে ওরহান রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে। নিরুপমা এখন অসুস্থ, এই বিষয়টা ওরহানের খেয়াল রাখতে হবে। ওরহান নিজের রাগ নিয়ন্ত্রণ করে গম্ভীর কণ্ঠে বলে, কী সব অবান্তর কথা বলছো তুমি নিরু? অবান্তর নয়, আমি সত্যি কথাই বলছি। আপনি এখন ডক্টর লামিয়াকে পছন্দ করেন তাই না? ওরহান রাগ মিশ্রিত কণ্ঠে বলতে থাকে, অনেক হয়েছে নিরু, অসুস্থ দেখে তুমি যা ইচ্ছা তাই বলে পার পেয়ে যাবে না। তুমি জানো তোমাকে কে বাঁচিয়েছে? ডাক্তার লামিয়াই তোমার অপারেশন করেছেন। তোমার জ্ঞান না ফেরা অবধি সে তোমার খেয়াল রেখেছে। লামিয়ার জন্যই আমি তোমাকে আমার কাছে ফিরে পেয়েছি নিরু। আর তুমি এখন আমার সম্পর্কে এতটা বিরূপ মনোভাব পোষণ করো, আর কিভাবে বললে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি? ওরহান নিরুপমাকে এসব কঠিন কথা বলে অন্যদিকে ফিরে নিজের চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। একটু শান্ত হওয়ার পর ওরহান আবার নিরুপমার দিকে তাকায়। নিরুপমার ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে, যা দেখে ওরহানের প্রচণ্ড খারাপ লাগে। ওরহান মনে মনে ভাবে, যতই হোক আমার নিরুর সাথে খারাপ ব্যবহার করা উচিত হয়নি। আমার নিরুটা তো এখনো কত অসুস্থ। ওরহান মায়াভরা দৃষ্টিতে নিরুপমার দিকে এগিয়ে এসে তার বেডের পাশে বসে পড়ে। নিরুপমার দু গালে হাত দিয়ে ওরহান আলতো করে নিরুপমার কপালে দু গালে চুমু এঁকে দিয়ে নিরুপমার কপালে কপাল ঠেকিয়ে বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি নিরু। তুমি আমার অস্তিত্বের সাথে মিশে গেছো। এগুলো তোমার মনের ভুল ধারণা নিরু। তুমি যদি এভাবে আমাকে ভুল বুঝো তাহলে আমি কি করব নিরু? তুমি জানো না আমি কতটা চাপের মধ্যে আছি। প্লিজ তুমি আমাকে এখন ভুল বুঝো না। আই এম সো সরি নিরু, আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। নিরুপমা একটু শান্ত হয়ে ওরহানের পানে তাকিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। আপনাকে ডক্টর লামিয়ার সাথে দেখলে আমার ভালো লাগে না, এই জন্যই আমি এসব বলে ফেলেছি। ওরহান মিষ্টি হাসি দিয়ে বলে, কেন তোমার হিংসে হয় বুঝি? কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না, তাই না? নিরুপমা এবার একটু জব্দ হয়ে চোখ কাচুমচু করে তাকিয়ে থাকে। এখন সে কিছুতেই হাটে হাড়ি ভেঙে ভালোবাসি বলবে না, বলে দিলে তার প্ল্যান নষ্ট হয়ে যাবে। ওরহান নিরুপমার পানে তাকিয়ে থাকে, নিরুপমা কি বলে সেটা শোনার জন্য। নিরুপমার কথা এড়িয়ে বলে, আমার ঘুম পাচ্ছে, আমি আবার ঘুমাবো। ওরহান আর নিরুপমাকে না ঘেটে নিরুপমাকে বেডে শুয়ে দিতে সাহায্য করে। নিরুপমার পানে এক পলক তাকিয়ে ওরহান দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবতে থাকে, কাল ফাহমিদকে যেভাবেই হোক সামরিক আদালতে জীবন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। বাবা বাড়াবাড়ির চূড়ান্ত সীমায় পৌঁছে গেছেন। এবার তাকে তার অপকর্মের পরিণাম ভোগ করতে হবে। আর মাত্র আধ ঘন্টার মধ্যেই সাময়িক আদালতে বিচার কার্য শুরু হবে।
ফাহমিদকে কারাগার থেকে বের করে প্রিজন ভ্যানের ভেতরে বসানো হয়। ফাহমিদ আশেপাশে বারবার তাকাচ্ছিল, যেন কারো অপেক্ষা করছে সে। প্রিজন ভ্যানটি মাঝ রাস্তায় আসলে হঠাৎ ড্রাইভিং সিটে থাকা সৈনিকদের কাছে একটা কল আসে। কল রিসিভ হতেই সেই সৈনিক তাড়াহুড়া করে প্রিজন ভ্যান থেকে বেরিয়ে পড়ে। ফাহমিদ সব লক্ষ্য করলেও তার হাত বাধা থাকায় বেরিয়ে যেতে পারে না। ওরহানের বলা কথা স্মরণ হতেই ফাহমিদের হাত পা কাঁপতে থাকে। এতদিন অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেললেও আজ নিজের মৃত্যুকে দোরগোড়ায় দেখে ফাহমিদের আত্মা শুকিয়ে যায়। মনে মনে নিজের সকল অকর্মের কথা স্মরণ করে ফাহমিদ অনুতাপ করে আল্লাহকে ডাকতে থাকে। কিছুক্ষণ পরেই হঠাৎ এক জোড়া হাত লক ভেঙে প্রিজন ভ্যানের ভেতর থেকে ফাহমিদকে টেনে বের করে নিয়ে এসে আর একটা জিপে উঠিয়ে নিয়ে চলে যায়। এর 1 মিনিটের মধ্যেই প্রিজন ভ্যানটির সাথে সাথেই ব্লাস্ট হয়ে যায়। অন্যদিকে সাময়িক আদালতে বিচার কার্য শুরু হয়েছে।